আমার মাকে দাদু বাড়িতে একা পেয়ে যেভাবে কাজ করল বন্ধুরা গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন এবং কানে হেডফোন লাগিয়ে নিবেন। বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নাম রিয়া। এটা আমার দাদু আর মায়ের গল্প। আমার পরিবার ছিল ছোট্ট। আমার দাদু, যার বয়স এখন ৬২ বছর, আমার মা যিনি ৩৮ বছরের, আমার বড় ভাই রাহুল যে ২৫ বছরের আর বিদেশে চাকরি করে, আর আমি ২০ বছরের রিয়া। আমার দাদি মারা গিয়েছিলেন ১০ বছর আগে একটি দুর্ঘটনায়। তারপর থেকে দাদু একা থাকতেন। আমার বাবাও আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আমি তখন মাত্র ৫ বছরের ছিলাম যখন তিনি একটি অসুখে মারা যান। আমার দাদুর নাম প্রকাশ। তিনি ছিলেন লম্বাচোরা, বয়সের তুলনায় শক্তিশালী। তার বাদামি চোখে এক গভীরতা ছিল, আর কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ। লোকেরা বলত তিনি যৌবনে খুব হ্যান্ডসাম ছিলেন। মায়ের নাম অনিতা। তিনি ছিলেন খুব সুন্দর, ফর্সা রং, লম্বা কালো চুল আর এক মুচকি হাসি যে কারো মন জয় করে নিতে পারে। তিনি প্রায়ই বিষণ্ণ থাকতেন, হয়তো বাবার স্মৃতি অথবা অন্য কিছু। কিন্তু সত্যি কথা আমি পরে জানতে পেরেছিলাম, যখন আমি কলেজে প্রথম বর্ষে পড়তাম। রাহুল বিদেশে ছিল গত ২ বছর ধরে। তার অনুপস্থিতিতে বাড়িতে এক ধরনের খালিঝুম বেড়ে গিয়েছিল। আর সম্ভবত এই খালিঝুমই দাদু আর মাকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল। এটা গত বছরের কথা। এপ্রিল মাস, গরম শুরু হয়ে গিয়েছিল। আমি কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। সেদিন আমার একটি ক্লাস আগেই শেষ হয়ে গিয়েছিল, আর আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। বাড়ির দরজা খোলা ছিল, যা একটু অদ্ভুত ছিল কারণ মা সবসময় তা বন্ধ রাখতেন। আমি জুতো খুলে চুপচাপ ভিতরে ঢুকলাম। বাড়িতে নিস্তব্ধতা। আমি ভাবলাম মা হয়তো বাজারে গেছেন আর দাদু তার ঘরে আছেন। আমি আমার ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম, হালকা হাসি, কিছু ফিসফিসানি। আমি ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী এসেছে। মাকে হাসতে শুনেছিলাম অনেক দিন পর, তাই আমার মনে এক ধরনের কৌতূহল জাগল। আমি চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা একটু খোলা ছিল, আর আমি উকি দিয়ে যা দেখলাম তা আমার জন্য কোনো ধাক্কার চেয়ে কম ছিল না। মা রান্নাঘরে দাঁড়িয়েছিলেন, তিনি চা বানাচ্ছিলেন আর তার হাতে একটা কাপ ছিল। তার ঠিক পিছনে দাদু দাঁড়িয়েছিলেন, তার হাত মায়ের কোমরে, আর তিনি ধীরে ধীরে মায়ের কানে কিছু বলছিলেন। মা হাসছিলেন, তার চোখে এক চমক ছিল যা আমি আগে কখনো দেখিনি। দাদুর মুখ মায়ের কাঁধের কাছাকাছি ছিল, আর তিনি ধীরে ধীরে তার গলার কাছে নাক নিয়ে যাচ্ছিলেন। মা হালকা করে চোখ বন্ধ করেছিলেন, যেন সেই মুহূর্তটা উপভোগ করছেন। এসব এতটাই অদ্ভুত ছিল যে আমি বুঝতেই পারছিলাম না কি ঘটছে। আমার বুক ধড়াস ধড়াস করছিল। আমি চুপি চুপি পিছিয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। আমার মাথায় প্রশ্নের ঘূর্ণিঝড় উঠছিল, আমি যা দেখলাম তা কি সত্যি? আমি ভাবলাম হয়তো আমি ভুল বুঝছি, হয়তো তারা শুধু মজা করছিলেন। কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো এটা একবারের ঘটনা। কিন্তু তবু আমার মনে এক সন্দেহের বীজ পড়ে গিয়েছিল। সেদিনের পর থেকে আমি দাদু আর মায়ের দিকে নজর রাখা শুরু করলাম। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম দিনে সবকিছু স্বাভাবিক ছিল। মা সকালে উঠে নাস্তা বানাতেন, দাদুকে চা দিতেন, দাদু তার খবরের কাগজে মগ্ন থাকতেন, আর মা ঘরের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। দাদুর চোখে এক চমক ছিল যা আগে দেখা যেত না। তিনি মায়ের সঙ্গে কথা বলার সময় একটু বেশি হাসতেন। মাও আগের চেয়ে বেশি খুশি লাগছিলেন। তিনি গুনগুন করতেন, বারবার চুল ঠিক করতেন, আর মাঝে মাঝে দাদুর দিকে তাকিয়ে হালকা করে হাসতেন। এসব ছোট ছোট জিনিস ছিল, কিন্তু আমার সন্দেহকে আরও গভীর করছিল। এক সন্ধ্যায় আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। মা বলেছিলেন তিনি প্রতিবেশীর কারো সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর দাদু তার ঘরে ছিলেন। আমি ভাবলাম একটু টিভি দেখি। হলো রুমে গেলাম, কিন্তু ঠিক তখনই মায়ের চপ্পলের আওয়াজ শুনতে পেলাম। আমি ভাবলাম তিনি তাড়াতাড়ি ফিরে এসেছেন। টিভির আওয়াজ কমিয়ে চুপি চুপি দেখার চেষ্টা করলাম। মা হল রুমে ছিলেন না। আমি লক্ষ্য করলাম দাদুর ঘরের দরজাটা একটু খোলা ছিল। আমি চুপি চুপি সেখানে গেলাম। ভিতর থেকে মায়ের মৃদু কণ্ঠ শুনতে পেলাম, প্রকাশজি, কেউ দেখে ফেললে কি ভাববে? দাদু হেসে বললেন, অনিতা, রিয়া উপরে আছে, আর বাইরে কেউ নেই। চিন্তা করো না। গিয়ে আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম।
মা দাদুর পাশে বসেছিলেন। দাদুর হাত মায়ের কাঁধে ছিল, আর তিনি ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। মায়ের মুখ একটু লাল ছিল, আর তিনি দাদুর দিকে তাকিয়ে হাসছিলেন। তারপর দাদু তার মুখ মায়ের কাছাকাছি নিয়ে আর মা দুজনেই তাদের চোখ বন্ধ করে নিলেন। তাদের মধ্যে সেই মুহূর্তটা এমন ছিল যা আমার পক্ষে বোঝা কঠিন। আমি চুপচাপ পিছিয়ে গেলাম এবং আমার ঘরে চলে এলাম। আমার মাথা ঝিমঝিম করছিল। কয়েকদিন পর এক রাত আমি দেরি পর্যন্ত পড়ছিলাম। প্রায় 1:30টা বেজেছে। আমি ভাবলাম পানি খেয়ে ঘুমিয়ে পড়ব। আমি আমার রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখলাম দাদা তার রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে যাচ্ছেন। তিনি চুপচাপ হাঁটছিলেন, যেন কেউ টের না পায়। মায়ের রুম ছিল প্রথম তলায় আর দাদার রুম নিচে। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজ আছে। কিন্তু তারপরই দেখলাম মায়ের রুমের দরজা একটু খোলা, আর দাদা ভেতরে চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। আমি সেখানেই সিঁড়িতে দাঁড়িয়ে রইলাম। আমার হৃদয় আবার দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি সাহস করে চুপি চুপি মায়ের রুমের কাছে গেলাম। দরজার নিচ থেকে একটু আলো আসছিল। আমি কান দরজার সঙ্গে লাগিয়ে দিলাম। ভেতর থেকে মৃদু মৃদু কথা শোনা যাচ্ছিল। মায়ের কণ্ঠ, প্রকাশজি, যদি রিয়াকে জানা হয়ে যায় আর দাদার মৃদু হাসি, অনিতা, সে ঘুমিয়ে আছে, কিছুই জানে না কি। তারপর কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা, আর তারপর এমন কিছু শব্দ এল যা আমার পক্ষে বোঝা কঠিন ছিল না। বিছানার মৃদু ক্রিকিং, কিছু পড়ার শব্দ, আর তারপর মায়ের মৃদু নিঃশ্বাস। মনে হচ্ছিল যেন তারা দুজন একে অপরের খুব কাছাকাছি আছে। আমি সেখান থেকে দৌড়ে আমার রুমে চলে এলাম। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমার শ্বাস দ্রুত হচ্ছিল আর শরীর কাঁপছিল। এটা কি ছিল? আমার চোখের সামনে সেই সব ঘুরছিল, রান্নাঘরে সেই মুহূর্ত, হোলঘরে সেই নিকটতা, আর এখন এই রাতের নিস্তব্ধতা। আমি ঘুমাতে পারলাম না। আমার মনে রাগ ছিল, লজ্জা ছিল, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত টানও ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছে। পরের দিন আমি কলেজে গেলাম, কিন্তু আমার মন কোথাও ছিল না। আমার বন্ধুরা জিজ্ঞেস করল আমি কেন মনমরা, কিন্তু আমি কিছু বললাম না। আমি শুধু ভাবছিলাম কি করব, আমি কি মায়েকে জিজ্ঞেস করব নাকি দাদাকে? কিন্তু আমার সাহস হচ্ছিল না। আর তারপর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। যখনই আমি সেই রাতের কথা মনে করতাম, আমার শরীর একটা অদ্ভুত উত্তাপে ভরে যেত। আমার মনে কিছু খারাপ চিন্তা আসতে শুরু করল। আমি ভাবতে লাগলাম, এমন হওয়া কি ভুল? কি সবাইকে ভালোবাসা আর নিকটার প্রয়োজন হয় না? আর তারপর একটা বিপজ্জনক চিন্তা আমার মাথায় এল, আমারও কি কারো প্রয়োজন আছে? আমি আমার বন্ধু রোহানের দিকে নজর দিতে শুরু করলাম। সে কলেজে প্রায় আমার সঙ্গে কথা বলত। তার চোখে সেই চমক ছিল যা আমি দাদার চোখে দেখেছিলাম। সে হাসত, আমার সঙ্গে মজাক করত, আর মাঝে মাঝে আমার কাছাকাছি আসার চেষ্টা করত। আগে আমি তাকে দূরে রাখতাম, কিন্তু এখন আমি তাকে থামাতে পারছিলাম না। একদিন কলেজের পর আমরা পার্কে বসেছিলাম। সে আমার কাছাকাছি এল, আমার হাত স্পর্শ করল। তার আঙুলগুলো আমার তালুতে মৃদু মৃদু ঘুরছিল, আর আমার শরীরে একটা অদ্ভুত কম্পন হল। সে ধীরে ধীরে আমার কানে বলল, রিয়া, তুমি খুব সুন্দর গো। আমি কিছু বললাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আর তারপর আমি নিজেকে তার আরও কাছাকাছি যেতে দিলাম। সেই দিনের পর রোহান আর আমার মধ্যে কিছু বদলে গেল। সে আমাকে মেসেজ করত, রাত পর্যন্ত কথা বলত। আমরা কলেজের পর প্রায়ই দেখা করতে লাগলাম। একবার সে আমাকে তার বাসায় ডাকল। তার পরিবার বাইরে গিয়েছিল। আমি গেলাম। আমরা তার রুমে বসেছিলাম। সে আমার কাছাকাছি এসে আমার কাঁধে হাত রাখল। তার শ্বাস আমার মুখের কাছাকাছি ছিল। সে ধীরে ধীরে আমার গাল স্পর্শ করল, আর আমি তাকে থামালাম না। সেই মুহূর্তটা এমন ছিল যা আমাকে ভুলও মনে হচ্ছিল, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত শান্তিও দিচ্ছিল। ধীরে ধীরে আমি রোহানের সঙ্গে বেশি সময় কাটাতে লাগলাম। আমরা কলেজের পর কোথাও না কোথাও ঘুরতে যেতাম। সে আমাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিত, আর আমি তার দুনিয়ায় হারিয়ে যেতে লাগলাম। কিন্তু আমার মনে সবসময় দাদা আর মায়ের কথা ঘুরত। আমি ভাবতাম, যদি তারা এমন করতে পারে, তাহলে আমার জন্যও এটা ভুল নয়। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এসব স্বাভাবিক, কিন্তু কোথাও যেন আমার ভেতরের একটা অংশ চিৎকার করে বলছিল যে আমি ভুল পথে যাচ্ছি। এক রাতে আমি বাড়ি ফিরলাম। মা আর দাদা হোলঘরে বসেছিলেন। মা দাদার জন্য চা বানাচ্ছিলেন, আর দাদা তার দিকে তাকিয়ে হাসছিলেন। আমি লক্ষ্য করলাম মায়ের শাড়ির আঁচল একটু নিচে সরে গেছে, আর দাদার চোখ সেখানেই আটকে আছে।
মা হালকা করে তার চুল ঠিক করলেন আর দাদা তার দিকে হাত বাড়ালেন। আমি চুপি চুপি আমার রুমে চলে গেলাম, কিন্তু সেই দৃশ্য আমার মাথা থেকে যাচ্ছিল না। আর তারপর সেই রাতেই রোহানের মেসেজ এল। সে লিখল, রিয়া, তুমি আজ খুব সুন্দর লাগছিলে। কাশ তুমি আমার কাছে থাকতে। আমি উত্তর দিলাম, কাশ আমিও তোমার কাছে থাকতে পারতাম। আর সেই রাতে আমি নিজেকে পুরোপুরি বদলে যেতে অনুভব করলাম। কয়েক মাস কেটে গেল। আমি রোহানের সঙ্গে আমার পথে হাঁটছিলাম, আর দাদামা তাদের পথে। রোহানের সঙ্গে আমার নিকটতা এখন একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমি দিনে কলেজে যেতাম, কিন্তু আমার মন অন্য কোথাও থাকত। ক্লাসে বসে আমি না, আমি তার বার্তাগুলো পড়তাম না, তার কথায় হারিয়ে যেতাম। সে আমাকে প্রতিদিন এমন কিছু বলত যা আমার হৃদয় স্পর্শ করত। একদিন সে আমাকে আবার তার বাড়িতে ডাকল। আমি গেলাম। তার ঘরটি মৃদু আলো ভরা ছিল এবং সেখানে একটি অদ্ভুত নীরবতা ছিল। সে আমার কাছে এল, আমি কিছু বললাম না, শুধু নিজেকে তার আরও কাছে যেতে দিলাম। সেই মুহূর্তটি এমন ছিল যা আমাকে প্রতিবার আরও গভীরে নিয়ে যাচ্ছিল। আমি আমার চোখ বন্ধ করলাম এবং তার স্পর্শ অনুভব করতে লাগলাম। আমার মনে একটি প্রশ্ন জেগে উঠল, এই সেই অনুভূতি কি যা আমাকে দাদার কাছে নিয়ে যায়? কিন্তু আমি সেই প্রশ্নটিকে চেপে দিলাম। সেই দিনের পর আমি আরও ডুবে গেলাম। রোহান আমার জন্য সব হয়ে গিয়েছিল। আমি তার সাথে রাত পর্যন্ত বাইরে থাকতাম এবং বাড়ি ফিরতে ইচ্ছাই করতাম না। বাড়ির পরিবেশ এখন আগের চেয়েও বেশি অদ্ভুত হয়ে গিয়েছিল। মা এবং দাদা এখন আমার সামনেও কম সতর্ক থাকতে শুরু করেছিলেন। আমার মনে রাগ ছিল, কিন্তু সাথে একটি অদ্ভুত টানও ছিল। আমি ভাবছিলাম, তাদের কি এখন আর কোনো ভয় নেই? তারা কি ভাবছে যে আমি কিছু জানি না? এবং তারপর আমার মন রোহানের দিকে চলে গেল। তার কথা, তার স্পর্শ, এবং সেই মুহূর্তগুলি যা আমাকে প্রতিবার আরও গভীরে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে, যদি মা এবং দাদা এমন করতে পারেন, তাহলে আমার জন্যও এটি ভুল নয়। কিন্তু আমার হৃদয়ের একটি কোণ চিৎকার করছিল যে আমি ভুল পথে যাচ্ছি। তারপর এক রাতে আমি দেরি করে বাড়ি ফিরলাম। রোহানের সাথে একটি পার্টিতে গিয়েছিলাম এবং সেখানের পরিবেশ আমাকে আরও বিভ্রান্ত করেছিল। আমি দেখলাম যে মায়ের ঘর বন্ধ ছিল এবং দাদা তার ঘরে ছিলেন না। আমি চুপি চুপি মায়ের ঘরের কাছে গেলাম। দরজার নিচ থেকে মৃদু আলো আসছিল। আমি কান দরজার সাথে লাগিয়ে দিলাম। ভিতর থেকে মায়ের মৃদু কণ্ঠ শুনতে পেলাম, প্রকাশজি, আজ একটু তাড়াতাড়ি। রিয়া কখন আসবে জানি না। দাদা হেসে বললেন, অনিতা, সে তার নিজের জগতে হারিয়ে আছে। সে কি জানে? তারপর নীরবতা নেমে এল। আমি বুঝতে পারলাম যে তারা আবার সেই জগতে হারিয়ে গেছেন। আমি আমার ঘরে গেলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। আমার মনে একটি ঝড় উঠছিল। আমি ভাবছিলাম, এই সব কি এখন আমার সামনেও খোলাখুলি হবে? এবং তারপর রোহানের বার্তা এল। সে লিখল, রিয়া, আজ রাতে তুমি খুব সুন্দর দেখাচ্ছিলে। কাশ তুমি আমার কাছে থেকে যেতে। আমি উত্তর দিলাম, কাশ আমি থাকতে পারতাম। সেই রাতে আমি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে অনুভব করলাম। আমি সেই পথে এতটাই এগিয়ে গিয়েছিলাম যে ফিরে আসা অসম্ভব মনে হচ্ছিল। কয়েক মাস কেটে গেল। আমি রোহানের সাথে আমার নিজের জগতে হারিয়েছিলাম এবং দাদামা তাদের নিজের জগতে। কিন্তু একদিন সব বদলে গেল। এক সন্ধ্যায় আমি কলেজ থেকে ফিরে দেখলাম যে বাড়ির পরিবেশ কিছুটা আলাদা। দরজায় একজোড়া জুতা পরে ছিল যা আমার চেনা লাগছিল। আমি ভিতরে গেলাম হলে রাহুল বসেছিল। তার মুখ শক্ত ছিল। মা এবং দাদাও সেখানে ছিলেন, কিন্তু তাদের চোখ নিচে ছিল। আমি বললাম, ভাইজা, তুমি কখন এলে? রাহুল আমার দিকে তাকাল এবং ধীরে বলল, আজ সকালে। রিয়া, তুমি উপরে যাও। আমাকে মা এবং দাদার সাথে কিছু কথা বলতে হবে। আমার অদ্ভুত লাগল, কিন্তু আমি আমার ঘরে চলে গেলাম। উপরে থেকে আমি তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। রাহুলের কণ্ঠস্বর উচ্চ হচ্ছিল এবং মায়ের কণ্ঠ কাঁপছিল। আমি চুপি চুপি সিঁড়িতে নেমে গেলাম এবং শোনার চেষ্টা করতে লাগলাম। রাহুল চিৎকার করছিল, এখানে কি চলছে? আমি ভেবেছিলাম আমি আমার পরিবারের জন্য পরিশ্রম করছি, আর এখানে এই সব। তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু সাথে একটি ব্যথাও ছিল। আমি নিচে তাকালাম। রাহুল তার ফোনে কিছু দেখাচ্ছিল। মা এবং দাদা সোফায় বসেছিলেন। তাদের মুখ সাদা হয়ে গিয়েছিল। রাহুল ফোনটি মায়ের দিকে বাড়িয়ে দিল এবং বলল, এটা দেখো। আমি বাড়িতে ক্যামেরা লাগিয়েছিলাম নিরাপত্তার জন্য। কিন্তু এটা কি? রাতে ঘরে, দিনে হলে তোমাদের দুজনের কি লজ্জাও হয় না? মা ফোনের দিকে তাকালেন এবং তার হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। তার চোখ থেকে অশ্রু বয়ে পড়ছিল।
দাদার মাথা নিচু ছিল এবং তার আঙুলগুলি কাঁপছিল। রাহুল টেবিলে জোরে মুষ্টি মারল এবং চিৎকার করল, তোমরা আমার পরিবার, আর তোমরা এই সব করেছ আমার পিছনে। মা কাঁদতে কাঁদতে বললেন, রাহুল বেটা, আমাদের ক্ষমা করে দাও। আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। একাকিত্বই আমাদের এখানে নিয়ে এসেছে। কি তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। দাদা ধীরে বললেন, রাহুল, আমি ভুল করেছি। আমি জানতাম না যে এটা এতদূর এগিয়ে যাবে। আমাদের ক্ষমা করে দাও। তার কণ্ঠে লজ্জা ছিল, কিন্তু রাহুলের রাগ কমল না। সে বলল, ক্ষমা? তোমরা ক্ষমা চাইছ? তোমরা কি জান যে এই বাড়িতে কি ভেঙে পড়েছে? রিয়াও এর শিকার হয়ে গেছে। আমি শুনছিলাম এবং আমার পা কাঁপতে লাগল। রাহুল আমাকে ডাকল, রিয়া, নিচে আয়। আমি ভয়ে ভয়ে নিচে নেমে গেলাম। রাহুল আমার দিকে তাকাল এবং বলল, রিয়া, তুমিও বল, এসব কতদিন ধরে চলছে? আর তুমি কতদূর পথভ্রষ্ট হয়েছ? আমি কেঁদে ফেললাম। আমি সব বললাম। রান্নাঘরে সেই মুহূর্ত, রাতের নীরবতা, এবং রোহানের সাথে রাহুলের মুখ লাল হয়ে গেল। সে তার চুল টেনে ধরে বলল, এটা আমার পরিবার আমি বিদেশে দিনরাত পরিশ্রম করি, আর এখানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। মা রাহুলের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাদের একটা সুযোগ দাও। আমরা সংশোধন হয়ে যাব। দাদাও হাত জোর করে বললেন, রাহুল, আমি বুড়ো মানুষ। আমার ভুল ছিল। আমাকে শাস্তি দাও, কিন্তু এই ঘরটা বাঁচিয়ে দাও। কিন্তু রাহুল তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তার রাগ কমেনি। সে বলল, না, এটা ক্ষমা চাওয়ার বিষয় নয়। এটা অপরাধ, এবং এর জন্য তোমাদের শাস্তি পেতেই হবে। পরের দিন সকালে রাহুল পুলিশকে ফোন করল। 2 পুলিশ কর্মী বাড়িতে এল, একজন ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল। রাহুল তাদের ফোনে ক্যামেরার ফুটেজ দেখাল। ইন্সপেক্টর ফুটেজ দেখে বলল, এটা গুরুতর মামলা। আমাদের এই দুজনকে থানায় নিয়ে যেতে হবে। মা এবং দাদা নিঃশব্দে বসেছিলেন। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর দাদার মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। পুলিশ তাদের হাতকড়া পরিয়ে দিল। মা আমার দিকে তাকিয়ে আসতে বললেন, রিয়া, আমাদের ক্ষমা করে দিও। কিন্তু আমি কিছু বলতে পারলাম না। পাড়ায় হইচই পড়ে গেল। প্রতিবেশীরা বেরিয়ে এল, আর লোকজন ফিসফিস করতে লাগল। পুলিশের গাড়িতে মা এবং দাদাকে বসানো হল। রাহুল আমার কাছে এসে বলল, রিয়া, এটা ঠিক। তাদের ভুলের শাস্তি পেতেই হবে। আমি শুধু নিঃশব্দে কাঁদছিলাম। কিছুদিন পরে আদালতে মামলা চল। জজ ফুটেজ দেখে দুজনকেই দোষী সাব্যস্ত করলেন। দাদাকে 2 বছরের সাজা শোনানো হল, আর মাকে 1 বছরের। জজ বললেন, এটা শুধু নৈতিক ভুল নয়, এটা আইনের লঙ্ঘন। সমাজে এমন সম্পর্ক মেনে নেওয়া যায় না। যখন মা এবং দাদা জেলে চলে গেলেন, বাড়িতে নিস্তব্ধতা নেমে এল। রাহুল আমার পাশে বসে বলল, রিয়া, আমি জানি তুমি অনেক কিছু দেখেছ। তুমিও পথভ্রষ্ট হয়েছিলে, কিন্তু এখনও সময় আছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, রিয়া, আমি তোমার ভাই। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। কিন্তু আমাদের বুঝতে হবে, ভুল পথ শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। সেদিনের পর থেকে রাহুল আমার পড়াশোনার দিকে নজর দিল। আমি রোহানের সাথে সব সম্পর্ক শেষ করলাম। ধীরে ধীরে আমি আমার জীবনকে আবার সঠিক পথে আনার চেষ্টা করতে লাগলাম। কিন্তু যা ঘটেছিল তা আমার হৃদয় থেকে কখনো মুছে যায়নি। বন্ধুরা, এটা ছিল আমার পরিবারের গল্প। এতে ভুল ছিল, ব্যথা ছিল, এবং একটি শিক্ষাও ছিল। আমি আপনাদের বলতে চাই, যদি আমাদের আশেপাশে কেউ ভুল পথে যায়, তাহলে তাকে শাস্তি দেওয়ার আগে বোঝানোর চেষ্টা করা উচিত। সবারই ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রয়োজন, কিন্তু তাকে সঠিক পথে আনা আমাদের দায়িত্ব। যদি আমরা কাউকে সঠিক সময়ে থামাতে পারি, তাহলে হয়তো একটি পরিবার ভেঙে যাওয়া থেকে বেঁচে যাবে। এই গল্প আমাদের শেখায় যে ভুল মানুষ থেকেই হয়, কিন্তু সেগুলো সংশোধন করার সুযোগও আমাদেরই দিতে হবে। তো বন্ধুরা, এটা ছিল আমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিচে কমেন্টে জানান গল্পের কোনো অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন মজার গল্পগুলো আপনার কাছে পৌঁছতে থাকে। আগামী গল্পে দেখা হবে। নমস্কার।